আরবের বিস্তীর্ণ মরুভূমির মাঝে ছিল এক বিশাল রাজ্য। চারদিকে শুধু বালি, খেজুর গাছ আর দূরে দূরে ছোট ছোট গ্রাম। এই রাজ্যের শাসক ছিলেন প্রতাপশালী বাদশাহ হিশাম। তার নাম শুনলেই মানুষের বুক কেঁপে উঠত। কেউ তার সামনে চোখ তুলে তাকানোর সাহস করত না। বাদশাহ হিশাম ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর স্বভাবের মানুষ। তার শরীর ছিল বলিষ্ঠ, চোখ ছিল তীক্ষ্ণ আর কণ্ঠ ছিল কঠিন। তিনি যখন দরবারে বসতেন তখন চারপাশের শত শত মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত। কেউ তার সামনে কথা বলতো না। রাজ্য ছিল বিশাল, উঁচু উঁচু প্রাচীর দিয়ে ঘেরা শহর, পাহাড়ায় ছিল অসংখ্য সৈন্য। শহরের ভেতরে বাজার, রাস্তা, মসজিদ সবকিছু ছিল সাজানো। কিন্তু এই সুন্দর রাজ্যের ভেতরে ছিল এক ভয়, বাদশার ভয়। মানুষ কাজ করত, বেঁচে থাকত, কিন্তু মনে মনে সবসময় ভয়ে কাঁপত। ধীরে ধীরে এই ক্ষমতার আড়ালে বাদশাহ হিশামের ভেতরে জন্ম নিল ভয়ঙ্কর অহংকার। তিনি মনে করতে লাগলেন, আমি যা বলি সেটাই আইন, আমার ইচ্ছাই রাজ্যের ইচ্ছা। একদিন ভোরে সূর্য ধীরে ধীরে উঠছিল। মরুভূমির সোনালি বালির ওপর সূর্যের আলো পড়ে পুরো পৃথিবী যেন সোনার মতো ঝলমল করছিল। সেই সকালে বাদশাহ হিশাম তার প্রিয় ঘোড়ায় চড়ে রাজ্য পরিদর্শনে বের হলেন। তার সঙ্গে ছিল বিশাল সৈন্যদল। ঘোড়ার খুরের শব্দ মরুভূমিতে প্রতিধ্বনি তুলছিল। তারা যখন মরুভূমির মধ্য দিয়ে এগোচ্ছিল তখন দূরে ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছিল। কোথাও মানুষ কুয়ো থেকে পানি তুলছে, কোথাও কৃষক খেতে কাজ করছে, কোথাও শিশুরা খেলছে। সবাই নিজের মতো করে জীবন কাটাচ্ছিল। হঠাৎ বাদশার চোখে পড়ল একটি উঁচু টিলা। টিলাটি ছিল খুবই সুন্দর। সেখান থেকে পুরো শহর দেখা যায়। বাতাস ছিল ঠান্ডা, পরিবেশ ছিল শান্ত। সেই জায়গা দেখে বাদশার মনে এক অদ্ভুত ইচ্ছা জাগল। তিনি টিলার দিকে তাকিয়ে বললেন, এই জায়গায় একটি রাজপ্রাসাদ হবে। তার কণ্ঠে ছিল আদেশের দৃঢ়তা। তার পাশে দাঁড়ানো উজির কিছুটা ভয় পেলেন। তিনি জানতেন এই টিলার নিচে একটি ছোট জমি আছে যেখানে বাস করেন এক বৃদ্ধ কৃষক। কিন্তু বাদশার চোখে তখন শুধু স্বপ্ন, এক বিশাল জাঁকজমকপূর্ণ প্রাসাদের স্বপ্ন। টিলার নিচে ছিল একটি ছোট কিন্তু খুবই পরিচ্ছন্ন জমি। সেই জমিতে থাকতেন একজন বৃদ্ধ কৃষক। তার নাম ছিল ইয়াকুব। বয়স ছিল প্রায় ৭০ বছর। শরীর দুর্বল হলেও মন ছিল শক্ত। বহু বছর ধরে তিনি এই জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এই জমিই ছিল তার সবকিছু। এই মাটির সঙ্গে জড়িয়ে ছিল তার জীবনের প্রতিটি স্মৃতি। এখানে তিনি ছোটবেলায় বাবার সঙ্গে কাজ করেছেন। এখানে তিনি নিজের হাতে প্রথম খেজুর গাছ লাগিয়েছিলেন। এখানে তার যৌবনের ঘাম মিশে আছে। তার বাবা দাদার স্মৃতি, তার কষ্ট আর ভালোবাসা সবকিছু এই মাটির সঙ্গে জড়িয়েছিল। প্রতিদিন ভোরেই ইয়াকুব ঘুম থেকে উঠতেন। ফাজারের নামাজ আদায় করে তিনি খেতে চলে যেতেন। হাতে থাকত একটি ছোট কোদাল। তিনি ধীরে ধীরে মাটি খুঁড়তেন, গাছের গোড়ায় পানি দিতেন, শুকনো পাতা সরাতেন। বয়সের ভারে তার পিঠ একটু বাঁকা হয়ে গিয়েছিল, তবুও তিনি কাজ থামাননি। খেজুর গাছগুলো যেন তার নিজের সন্তানের মতো ছিল। প্রতিটি গাছ তিনি নিজের হাতে লাগিয়েছেন, নিজের হাতে বড় করেছেন। গরমের দিনে তিনি ছায়ায় বসে বিশ্রাম নিতেন আর গাছগুলোর দিকে তাকিয়ে থাকতেন। মনে হতো এই গাছগুলোই তার পরিবার। কিন্তু সেই শান্ত জীবনে ঝড় আসতে বেশি সময় লাগল না। টিলার উপর দাঁড়িয়ে বাদশাহ হিশাম উজিরকে ডাকলেন। তার চোখে তখন ছিল লোভের ঝিলিক। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, এই জমি আমি চাই। উজির কাপা গলায় বললেন, মহারাজ, এখানে একজন বৃদ্ধ মানুষ থাকে, এটা তার একমাত্র সম্বল। তিনি বহু বছর ধরে এই জমিতে কাজ করছেন। উজিরের কণ্ঠে ছিল দ্বিধা ও ভয়। তিনি জানতেন এই সিদ্ধান্ত একটি মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। কিন্তু বাদশাহ তার কথা শুনে রেগে গেলেন। তার চোখ লাল হয়ে উঠল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, রাজ্যের প্রয়োজনে সব নেওয়া যায়, তাকে কিছু স্বর্ণমুদ্রা দাও, এটাই যথেষ্ট। এই কথার পর আর কেউ কিছু বলার সাহস পেল না। পরদিন ভোরে সূর্য ওঠার আগেই সৈন্যরা ইয়াকুবের বাড়ির দিকে রওনা হল। ৬ জন শক্তিশালী সৈন্য হাতে অস্ত্র নিয়ে তার বাড়ির সামনে এসে দাঁড়াল। তখনই ইয়াকুব খেতে কাজ করছিলেন। হঠাৎ তিনি দেখলেন সৈন্যরা তার দিকে এগিয়ে আসছে।
তাদের মুখে ছিল কঠোরতা, চোখে ছিল আদেশ পালন করার দৃঢ়তা। একজন সৈন্য সামনে এসে কঠিন কণ্ঠে বলল, এই জমি এখন রাজ্যের, তুমি এখান থেকে চলে যাও। ইয়াকুব প্রথমে বুঝতেই পারলেন না কি হচ্ছে। তিনি কাপা গলায় বললেন, এটা আমার জমি, আমি 40 বছর ধরে এখানে কাজ করছি, এই মাটিই আমার জীবন। তার কণ্ঠ কেঁপে উঠছিল, চোখে পানি চলে এসেছিল। তিনি 2 হাত জোর করে সৈন্যদের দিকে তাকালেন, কিন্তু সৈন্যদের চোখে কোনো দয়া ছিল না। 6 জন সৈন্য একসঙ্গে তাকে ঘিরে ধরল। তারা তাকে ধরে ঘরের দিকে নিয়ে গেল। ইয়াকুব বারবার বলছিলেন, আমাকে একটু সময় দিন, আমি কোথায় যাব? কিন্তু কেউ তার কথা শুনল না। সৈন্যরা তাকে ঘর থেকে টেনে বের করে দিল। তার ছোট মাটির ঘরের দরজা ভেঙে ফেলা হলো। ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো হয়ে গেল। চারপাশের মানুষ এই দৃশ্য দেখছিল। গ্রামের লোকজন দূরে দাঁড়িয়েছিল। কেউ এগিয়ে আসার সাহস করল না। সবাই ভয় পাচ্ছিল, যদি তারা প্রতিবাদ করে তাহলে তাদেরও একই পরিণতি হবে। ইয়াকুব মাটিতে বসে পড়লেন। তার হাত কাঁপছিল, চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। তিনি 2 হাত দিয়ে মাটি আঁকড়ে ধরলেন, যেন এই মাটিকে ছাড়তে চান না। তার চোখের পানি ধীরে ধীরে বালির সঙ্গে মিশে যাচ্ছিল। খেজুর গাছগুলো যেন নিঃশব্দে তার দিকে তাকিয়েছিল। বাতাসে তাদের পাতা দুলছিল, যেন তারা শেষবারের মতো তাকে বিদায় জানাচ্ছে। ইয়াকুবের মনে হচ্ছিল তার পুরো পৃথিবী এক মুহূর্তে ভেঙে গেছে। এত বছরের পরিশ্রম, এত স্মৃতি, সব কিছু এক নিমেষে কেড়ে নেওয়া হলো। তিনি কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখে তখন শুধু দুঃখ নয়, ছিল এক অদ্ভুত দৃঢ়তা। তিনি মনে মনে ঠিক করলেন, তিনি সরাসরি বাদশার দরবারে যাবেন। তিনি জানতেন হয়তো তার কথা কেউ শুনবে না, কিন্তু তবুও তিনি চেষ্টা করবেন, কারণ এই জমি তার জীবন, তার আত্মার অংশ। এই সিদ্ধান্ত নিয়েই তিনি রাজপ্রাসাদের দিকে রওনা হলেন। এক বৃদ্ধ মানুষ, একা, দুর্বল, কিন্তু হৃদয়ে ছিল সত্যের শক্তি। ইয়াকুব ধীরে ধীরে রাজপ্রাসাদের দিকে হাঁটতে লাগলেন। তার পা কাঁপছিল, শরীর ক্লান্ত ছিল, কিন্তু মনে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। তিনি জানতেন এই পথ সহজ নয়, তবুও তিনি এগিয়ে চললেন, কারণ হারানোর মতো আর কিছুই তার বাকি ছিল না। সূর্য তখন আকাশের মাঝখানে উঠে গেছে। তপ্ত রোদ মরুভূমির বালিকে আরও গরম করে তুলেছিল। সেই উত্তপ্ত বালির ওপর দিয়ে খালি পায়ে হাঁটতে হাঁটতে তিনি প্রাসাদের সামনে পৌঁছালেন। রাজপ্রাসাদ ছিল বিশাল এবং ভীতিকর। উঁচু দেয়াল, বড় বড় দরজা, আর চারদিকে পাহারা দিচ্ছিল শক্তিশালী সৈন্যরা। ইয়াকুব সেই দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিঃশ্বাস নিলেন, তারপর সাহস সঞ্চয় করে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে ছিল এক বিশাল দরবার। শত শত মানুষ সেখানে দাঁড়িয়েছিল। কেউ উজির, কেউ সৈন্য, কেউ দরবারি, সবাই নিজেদের জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু সবার চোখে ছিল ভয় আর নীরবতা। দরবারের একেবারে সামনে ছিল সোনার তৈরি বিশাল সিংহাসন। সেই সিংহাসনে বসেছিলেন বাদশাহ হিশাম। তার চোখ ছিল কঠিন, মুখে ছিল অহংকারের ছাপ। তিনি যেন নিজের ক্ষমতার মধ্যেই ডুবেছিলেন। ইয়াকুব ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন। তার পা কাঁপছিল, কিন্তু তিনি থামলেন না। দরবারের মাঝখানে এসে দাঁড়িয়ে তিনি মাথা নিচু করলেন। তার গলা শুকিয়ে গিয়েছিল। কয়েক মুহূর্ত তিনি কথা বলতে পারলেন না। তারপর কাঁপা কণ্ঠে বললেন, মহারাজ, আমি কিছু চাই না, শুধু আমার জমি চাই। তার কণ্ঠে ছিল অসহায়তা, কিন্তু সেই অসহায়তার ভেতরেও ছিল সাহস। দরবারে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। সবাই তাকিয়ে রইল সেই বৃদ্ধ মানুষটির দিকে। বাদশাহ হিশাম বিরক্ত হয়ে তার দিকে তাকালেন। তার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। তিনি ঠান্ডা কণ্ঠে বললেন, তোমাকে টাকা দেওয়া হয়েছে, এখন চুপ থাকো। এই কথা শুনে ইয়াকুব কিছুক্ষণ চুপ করে রইলেন। তার বুকের ভেতর যেন কিছু ভেঙে গেল, কিন্তু তিনি হাল ছাড়লেন না। ধীরে ধীরে তিনি মাথা তুললেন। তার চোখে তখন পানি, কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমি গরিব হতে পারি, কিন্তু আল্লাহ সব দেখেন। এই কথাটি দরবারের বাতাসকে ভারী করে তুলল। চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কেউ কোনো কথা বলল না। বাদশাহ এই কথা শুনে আরও রেগে গেলেন। তার মুখ লাল হয়ে উঠল।
তিনি উচ্চস্বরে বললেন, একে এখান থেকে বের করে দাও। সঙ্গে সঙ্গে কয়েকজন সৈন্য এগিয়ে এলো। তারা ইয়াকুবকে ধরে দরবারের বাইরে নিয়ে যেতে লাগল। ইয়াকুব আর কিছু বললেন না, তিনি শুধু একবার পিছন ফিরে বাদশার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল দুঃখ, অপমান আর এক অদ্ভুত সতর্ক বার্তা, যেন তিনি বলতে চাইছেন অন্যায়ের বিচার একদিন হবেই। এরপর শুরু হলো প্রাসাদ নির্মাণের কাজ। কয়েকদিনের মধ্যেই শ্রমিকরা এসে হাজির হলো। বড় বড় পাথর আনা হলো, কাঠ আনা হলো, আর শুরু হলো নির্মাণ কাজ। ইয়াকুবের জমিতে দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো একে একে কেটে ফেলা হলো। প্রতিটি গাছ পড়ে যাওয়ার শব্দ যেন আকাশে প্রতিধ্বনি তুলছিল। সেই শব্দ যেন এক বৃদ্ধ মানুষের কান্নার প্রতিধ্বনি ছিল। মাটি খুঁড়ে ফেলা হলো, জমি সমান করে দেওয়া হলো। সেই জমির ওপর তৈরি হতে লাগলো এক বিশাল প্রাসাদ। দিন যায়, মাস যায়, ধীরে ধীরে সেই প্রাসাদ আকার নিতে লাগল। মার্বেল পাথর, সোনার কারুকার্য, উঁচু মিনার, সব মিলিয়ে এটি হয়ে উঠল রাজ্যের সবচেয়ে সুন্দর প্রাসাদ। কিন্তু সেই সৌন্দর্যের নিচে চাপা পড়ে গেল এক বৃদ্ধ মানুষের কান্না, তার দুঃখ আর তার দীর্ঘশ্বাস। প্রাসাদ নির্মাণের কাজ যখন চড়ে সরে চলছিল, তখন ইয়াকুব সেই জায়গা থেকে অনেক দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন। তার চোখে ছিল গভীর কষ্ট। তিনি কিছু বলতে পারছিলেন না, শুধু নীরবে তাকিয়েছিলেন নিজের জমির দিকে, যে জমিতে তিনি সারা জীবন কাটিয়েছেন। ধীরে ধীরে প্রাসাদের দেয়াল উঁচু হতে লাগল। বড় বড় পাথর এনে বসানো হলো, সোনার কারুকাজ করা হলো, আর একসময় সেই ছোট্ট জমির ওপর দাঁড়িয়ে গেল এক বিশাল রাজপ্রাসাদ। এই সময় ইয়াকুব বুঝলেন এখানে তার আর কোনো স্থান নেই। একদিন সকালে তিনি শেষবারের মতো সেই জায়গার দিকে তাকালেন। তার চোখে তখন পানি জমে উঠেছিল। বাতাসে খেজুর গাছের পাতা দুলছিল, যেন তারা তাকে বিদায় জানাচ্ছে। তিনি ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন এবং দুই হাতে মাটি স্পর্শ করলেন। এই মাটিই ছিল তার জীবন। এই মাটির গন্ধ তার শৈশব, যৌবন আর বৃদ্ধ বয়সের স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল। তিনি খুব আস্তে করে বললেন, আল্লাহ, তুমি সব দেখছ। তারপর তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। পিঠ একটু বাঁকা, হাঁটার গতি ধীর, তবুও তিনি সামনে এগিয়ে চললেন। তিনি আর একবারও পিছনে তাকালেন না। সেই দিনই তিনি সেই জায়গা ছেড়ে চলে গেলেন অজানা এক পথে। সময় ধীরে ধীরে কেটে যেতে লাগল। মাসের পর মাস কাজ চলল। শ্রমিকরা দিনরাত পরিশ্রম করল। অবশেষে একদিন সেই বিশাল প্রাসাদের নির্মাণ শেষ হল। প্রাসাদটি দেখতে এত সুন্দর ছিল যে দূর থেকে দেখলে মনে হতো যেন এটি কোনো স্বপ্নের রাজপ্রাসাদ। উঁচু মিনার, সাদা মার্বেল পাথর, সোনার নকশা, সব মিলিয়ে এটি হয়ে উঠল রাজ্যের সবচেয়ে সুন্দর স্থাপনা। এরপর নির্ধারিত হল প্রাসাদ উদ্বোধনের দিন। সেই দিনটি ছিল এক বিশেষ রাত। পুরো প্রাসাদ সাজানো হলো রঙিন কাপড়, আলো আর মশাল দিয়ে। চারদিকে উৎসবের আমেজ। মানুষজন আনন্দে ভরে উঠল। ঢাকঢোল বাজছিল, লোকজন হাসছিল, আর সবাই নতুন প্রাসাদ দেখার জন্য ভিড় করছিল। বাদশাহ হিশাম সেই রাতে খুব খুশি ছিলেন। তিনি প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়েছিলেন। তার মুখে ছিল গর্বের হাসি। তিনি মনে মনে ভাবছিলেন, এই প্রাসাদই হবে আমার শক্তির প্রতীক। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ তার শরীরে এক অদ্ভুত ব্যথা শুরু হলো। প্রথমে তিনি ভাবলেন এটি হয়তো সাধারণ কোনো ব্যথা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ব্যথা আরও তীব্র হয়ে উঠল। তিনি বিছানায় বসে পড়লেন। তার কপালে ঘাম জমতে লাগল। বুকের ভেতর যেন আগুন জ্বলছিল। তিনি কষ্টে শ্বাস নিতে লাগলেন। দ্রুত ডাক্তার ডাকা হলো। রাজ্যের সেরা চিকিৎসকরা এসে হাজির হলো। কেউ তার নাড়ি দেখল, কেউ ওষুধ দিল, কেউ নানা পরীক্ষা করল, কিন্তু কেউ বুঝতে পারল না এই রোগ কি। পরদিন আবার নতুন কবিরাজ এলো। তিনি বিভিন্ন ভেষজ ওষুধ দিলেন, তবুও কোনো লাভ হলো না। দিন যত গড়াতে লাগল, বাদশার ব্যথা তত বাড়তে লাগল। রাতে তিনি ঘুমাতে পারতেন না। চোখ বন্ধ করলেই তার মনে হতো কেউ যেন তার কানে ফিসফিস করে বলছে, তুমি অন্যায় করেছ। তিনি আতঙ্কিত হয়ে চারদিকে তাকাতেন, কিন্তু সেখানে কেউ থাকত না। তার মনে অদ্ভুত ভয় জন্ম নিতে লাগল। আগে যে মানুষটির চোখে ছিল অহংকার, এখন তার চোখে দেখা গেল আতঙ্ক। দিন দিন তার শরীর দুর্বল হয়ে পড়তে লাগল। তিনি আগের মতো হাঁটতে পারতেন না,
দাঁড়াতে পারতেন না। তার মুখের উজ্জ্বলতা হারিয়ে গেল। রাজ্যের মানুষ বুঝতে পারল এই অসুখ সাধারণ কোনো অসুখ নয়। অনেকে মনে মনে বলতে লাগল, এটি হয়তো কোনো মাজলুমের দীর্ঘশ্বাসের ফল। দিন যত গড়াতে লাগলো, বাদশাহ হিশামের শরীর তত দুর্বল হয়ে পড়তে লাগলো। একসময় যে মানুষটি শক্তি আর অহংকারে ভরা ছিলেন, তিনি এখন বিছানা থেকে উঠতেও কষ্ট পেতেন। তার মুখ শুকিয়ে গিয়েছিল, চোখের নিচে গভীর দাগ পড়ে গিয়েছিল। আগের সেই গর্জন করা কণ্ঠ এখন দুর্বল হয়ে পড়েছে। রাজ্যের সেরা চিকিৎসকরা দিন রাত চেষ্টা করছিলেন। কেউ নতুন ওষুধ আনছিল, কেউ পুরনো পদ্ধতি ব্যবহার করছিল, কিন্তু কোনো চিকিৎসাতেই কাজ হচ্ছিল না। সবাই ধীরে ধীরে বুঝতে পারছিল এই রোগ সাধারণ কোনো রোগ নয়। রাতের বেলা বাদশাহ সবচেয়ে বেশি কষ্ট পেতেন। চারপাশে নীরবতা নেমে এলে তার মনে অদ্ভুত ভয় জন্ম নিত। তিনি চোখ বন্ধ করলেই যেন শুনতে পেতেন সেই কথাগুলো, তুমি অন্যায় করেছ, তুমি অন্যায় করেছ। এই শব্দ যেন তার হৃদয়ের গভীরে আঘাত করত। একদিন গভীর রাতে তিনি হঠাৎ জেগে উঠলেন। তার শ্বাস ভারী হয়ে উঠেছিল। তিনি চারদিকে তাকালেন, যেন কাউকে খুঁজছেন। তারপর তিনি দুর্বল কণ্ঠে উজিরকে ডাকলেন। উজির দ্রুত তার কাছে এসে দাঁড়ালেন। তার চোখে ছিল উদ্বেগ। বাদশাহ ধীরে ধীরে বললেন, ওই বৃদ্ধ কোথায়? উজির কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি মাথা নিচু করে বললেন, মহারাজ, আমরা জানি না তিনি কোথায় গেছেন। এই উত্তর শুনে বাদশার মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে তখন ভয় আর অনুশোচনা স্পষ্ট হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন যে মানুষটির ওপর তিনি অন্যায় করেছিলেন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই মুহূর্তে তার মনে ভেসে উঠল ইয়াকুবের মুখ। সেই দিন দরবারে দাঁড়িয়ে ইয়াকুব বলেছিলেন, আমি গরিব হতে পারি, কিন্তু আল্লাহ সব দেখেন। এই কথাটি যেন তার হৃদয়ে বারবার আঘাত করতে লাগল। 6 মাস কেটে গেল। বাদশাহ তখন মৃত্যুশয্যায় শুয়ে আছেন। তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি নিজের হাতও ঠিকমতো তুলতে পারছিলেন না। এক সময় তিনি বুঝতে পারলেন তার জীবনের শেষ সময় এসে গেছে। তিনি উজিরকে আবার ডাকলেন। তার কণ্ঠ খুবই দুর্বল ছিল, কিন্তু কথাগুলো ছিল স্পষ্ট। তিনি বললেন, আমার মৃত্যুর পর এই প্রাসাদ ভেঙে দাও। উজির বিস্মিত হয়ে তার দিকে তাকালেন। বাদশাহ আবার বললেন, যে জমিতে এই প্রাসাদ বানানো হয়েছে সেখানে আবার খেজুর গাছ লাগাও। তার চোখে তখন পানি জমে উঠেছিল। জীবনে প্রথমবার তিনি নিজের ভুল স্বীকার করলেন। এই কথাগুলো বলার কিছুক্ষণ পরই তার শ্বাস ধীরে ধীরে কমে এলো। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। সেই রাতেই বাদশাহ হিশাম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরের দিন সকালে পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এলো। মানুষজন স্তব্ধ হয়ে গেল, কিন্তু উজির বাদশার শেষ ইচ্ছা ভুললেন না। কিছুদিনের মধ্যেই শুরু হলো সেই বিশাল প্রাসাদ ভাঙার কাজ। যে প্রাসাদ একসময় গর্বের প্রতীক ছিল, সেটি এখন ধীরে ধীরে ভেঙে ফেলা হচ্ছিল। বড় বড় দেয়াল ভেঙে পড়ছিল, মিনারগুলো একে একে মাটিতে মিশে যাচ্ছিল। মানুষ বিস্ময়ের সঙ্গেই দৃশ্য দেখছিল। কেউ ভাবেনি এত সুন্দর একটি প্রাসাদ এভাবে ধ্বংস হয়ে যাবে। প্রাসাদ সম্পূর্ণ ভেঙে ফেলার পর সেই জমি আবার পরিষ্কার করা হলো। তারপর শুরু হলো নতুন কাজ, সেই জমিতে আবার খেজুর গাছ লাগানো। মানুষ নিজের হাতে ছোট ছোট চারা গাছ লাগাতে লাগলো। মাটিতে পানি দেওয়া হলো, গাছগুলো যত্ন করে রোপণ করা হলো। ধীরে ধীরে সেই জমিতে আবার সবুজ দেখা দিতে শুরু করলো। সময় কেটে গেল। কয়েক বছর পর সেই জমিতে বড় বড় খেজুর গাছ দাঁড়িয়ে গেল। বাতাসে তাদের পাতা দুলতে লাগলো, ঠিক যেমন এক সময় ইয়াকুবের সময় দুলত। রাজ্যের মানুষ এই ঘটনা থেকে এক বড় শিক্ষা পেল। তারা বুঝল, ক্ষমতা যত বড়ই হোক, অন্যায় করলে তার শাস্তি একদিন না একদিন আসবেই। মানুষ একে অপরকে বলতে লাগল, অন্যায়ের শক্তি যত বড়ই হোক, মজলুমের দীর্ঘশ্বাস একদিন তার বিচার এনে দেয়। এই ঘটনাটি ধীরে ধীরে পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। মানুষ এই গল্প মনে রাখল, এক অহংকারী বাদশাহ, এক অসহায় কৃষক আর এক মহান শিক্ষা। এই শিক্ষা আজও মানুষকে মনে করিয়ে দেয়, ক্ষমতা নয়, ন্যায়ই মানুষের সবচেয়ে বড় শক্তি।